দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমরা যারা থার্ড সেমিস্টার দেবে এবার, অর্থাৎ ক্লাস 12-এ পড়ছো, তাদের জন্য একটি আন্তর্জাতিক কবিতা রয়েছে, তার সঙ্গে যেই কবিতাটি পাবলো নেরুদার লেখা, এবং এই কবিতার অনুবাদক ছিলেন শক্তি চট্টোপাধ্যায়। তো সেই কবিতাটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথমে এই কবিতাটির আমরা লেখক সম্পর্কে অর্থাৎ পাবলো নেরুদার সম্পর্কে সামান্য একটু জেনে নেব এবং তারপর এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে একটু জানবো। কবিতাটি তিনি কেন লিখেছিলেন, কোন পর্যায়ে তিনি এটা লিখেছিলেন, অর্থাৎ কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে আমরা একটু জেনে নেব এবং সবশেষে আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের সামনে আলোচনা করব। তো এই 4-5টি বিষয় এবং শেষে থাকবে কবিতাটি সম্পর্কে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। তো এতগুলি বিষয় তোমাদের সাথে এখন আমি আলোচনা করতে চলেছি। তো প্রথমে যে কাজটি আমরা করব সেটি হলো আমরা প্রথমে একটু কবি সম্পর্কে জেনে নেব। পাবলো নেরুদার জন্ম হয়েছিল 1934 খ্রিস্টাব্দের 12ই জুলাই। তার প্রকৃত নাম ছিল নেফতালি রিফার্দো রেয়েস বাসেয়ালতো। এই পাবলো নেরুদা যে নামটি তার রয়েছে সেই নামটি যদিও তার ছদ্মনাম, কিন্তু পরবর্তীকালে এই নামটি এতবার তিনি ব্যবহার করেছেন এবং এই নামটির প্রতি তার এতটাই ভালোবাসা ছিল যে তিনি এই নামটিকেই সরকারিভাবে স্বীকৃতি করিয়ে নিয়েছিলেন। পাবলো নেরুদা আমাদের যে কবি, সেই কবি ছিলেন দক্ষিণ আমেরিকার যে চিলি নামক একটি দেশ রয়েছে, সেই চিলি নামক দেশের সেখানকার একজন বিখ্যাত কবি, রাজনীতিবিদ এবং তার সাথে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটি হলো তিনি ছিলেন একজন মস্ত বড় কূটনীতিবিদ। পাবলো নেরুদার বাবার নাম ছিল হোসে দেল কারমেন রেইয়েস মোরেলস এবং পাবলো নেরুদার মায়ের নাম ছিল রোসা নেফতালি বাসোয়ালতো ওপাজো। দেখো, পাবলো নেরুদা তার নিজের নামের পরিবর্তে সব সময় ছদ্মনাম নিয়ে তিনি তার লেখাগুলি লিখতেন, কারণ তিনি এর পেছনে অনেক কারণ রয়েছে। দুটি কারণ আমরা দেখে নেব। দেখো, প্রথমত সেই সময়কার যে সমস্ত কবিরা ছিলেন সেই সমস্ত কবিরা ছদ্মনামেই লেখালেখি করতে বেশি ভালোবাসতেন এবং তাছাড়াও পাবলো নেরুদার বাবা তিনি কোনোভাবেই চাইতেন না যে তার ছেলে লেখালেখি করুক বা লেখালেখির সাথে তার ছেলের কোনো রকম সম্পর্ক থাকুক। তাই তিনি ছদ্মনামে প্রচুর লেখা লিখতেন এবং সে লেখাগুলি সবার সামনে দিয়ে ঘুরে বেড়ালেও কেউ বুঝতে পারতো না যে এটি তিনি লিখেছেন, অর্থাৎ তার বাবা অন্তত বুঝতো না যে তার ছেলে এই লেখাটি লিখেছে। পাবলো নেরুদার যখন জন্ম হয়েছিল, জন্মের মাত্র 1 মাস বাদেই তার মা মারা গিয়েছিল। পাবলো নেরুদার এই বাকি জীবনটা তার সৎ মায়ের কাছে অতিবাহিত হয়েছিল। মাত্র 13 বছর বয়সে আমরা দেখতে পাই তার প্রথম যে কবিতা তিনি লিখেছিলেন সেই প্রথম কবিতাটা লা মানিয়ানা নামক যে খবরের কাগজ ছিল সেই খবরের কাগজে প্রথম প্রকাশিত হয়েছিল। আমরা একটু আগেই বললাম যে পাবলো নেরুদা একাধারে ছিলেন যেমন একজন বিখ্যাত কবি, তেমনি অন্যদিকে তিনি ছিলেন একজন রাজনীতিবিদ এবং তার সাথে একজন বিখ্যাত কূটনীতিবিদ। দেখো, যেহেতু তিনি রাজনীতির সাথে একটু সরাসরি যুক্ত ছিলেন, তাই চিলির যে কোনো রাজনৈতিক ব্যাপারে তাকে অনেকবার জেল খাটতে হয়েছিল। একদা আমরা দেখতে পাই এই পাবলো নেরুদা কমিউনিস্ট পার্টি অর্থাৎ আমাদের যে সিপিআইএম রয়েছে সেই কমিউনিস্ট পার্টির সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ তৈরি হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই সরকার পক্ষ তার বিরুদ্ধে ছিল, অর্থাৎ সরকার পক্ষ তখন তার বিরুদ্ধে গিয়ে তাকে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছিল এবং তাকে যখন গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছিল তিনি আত্মগোপন করে পার্বত্য পথ দিয়ে আর্জেন্টিনায় পালিয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে আবার যখন চিলির সেই রাজনৈতিক পরিস্থিতি ঠিকঠাক হয়, পরবর্তীকালে আমরা দেখতে পাই সামন্ততন্ত্রী নেতা হলে অর্থাৎ রাষ্ট্রপতি হলে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। যখন চিলিতে অগাস্টা পিনোচেটের অভ্যুত্থান হয়েছিল সেই সময় আমরা দেখতে পাই পাবলো নেরুদা ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। মাত্র কয়েক সপ্তাহের, মানে 1 সপ্তাহই ধরে নাও, 1 সপ্তাহের মধ্যে তার ক্যান্সারটি
এত ব্যাপক পরিমাণে ছড়িয়ে গিয়েছিল যে 1973 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর এই বিখ্যাত কবি আমাদের ছেড়ে পরলোক গমন করেছিল। তার মৃত্যু সমস্ত পৃথিবীতে বা সেই দেশে একটি শোকের ছায়া ফেলে দিয়েছিল, এটা আমরা বলতেই পারি। কিন্তু তিনি মারা গেলেও তার মৃত্যু নিয়ে একটি রহস্য থেকে গিয়েছে। অনেকে মনে করেছিলেন তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল, অর্থাৎ তাকে বিষ দিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছিল। আমরা যেমন নেতাজির মৃত্যু নিয়ে এখনো ঠিকঠাক কনক্লুশনে পৌঁছতে পারি না, তেমনি পাবলো নেরুদারও মৃত্যু হয়তো ক্যান্সারে হয়েছিল, কিন্তু তার মৃত্যু নিয়েও একটি কোশ্চেন চিহ্ন থেকেই যায়। তিনি তার জীবনে অনেক গ্রন্থ লিখেছিলেন। সেই সমস্ত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো যথাক্রমে 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডেসপেয়ার। এটিকে বাংলা করলে যা হয় 20টা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান। এছাড়াও তিনি লিখেছিলেন এক্সট্রা ভ্যাগেরিয়া। এটিকে যদি বাংলা করা হয় সেক্ষেত্রে হবে বিদেশে ফুলের রক্তে ছিটা। এছাড়াও তিনি লিখেছিলেন রেসিডেন্স অন আর্থ, দ্য ইয়েলো হার্ট, 100 লাভ সনেট, স্পেন ইন ওয়ার হার্ট, দ্য স্টোন অফ চিলি ইত্যাদি। পাবলো নেরুদা 1971 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা দেখতে পাই এই যে কবিতাটি রয়েছে, এই কবিতাটি শক্তি চট্টোপাধ্যায় তার সঙ্গে এই নাম নিয়ে বাংলায় অনুবাদ করেছিলেন। অর্থাৎ এই কবিতাটি, এই নামকরণটি শক্তি চট্টোপাধ্যায় দিয়েছিল এবং এই কবিতাটি পাবলো নেরুদা লিখেছিলেন চিলি ভাষায়, অর্থাৎ সেই আন্তর্জাতিক কবিতা আমরা প্রথমেই বলেছি, এবং শক্তি চট্টোপাধ্যায় এই কবিতাটিকে অনুবাদ করে পাবলো নেরুদার প্রেমের কবিতা এই গ্রন্থটির অন্তর্ভুক্ত করেছিলেন। পরবর্তীকালে এই কবিতাটি পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা এই গ্রন্থটিরও অন্তর্ভুক্ত হয়েছিল। দেখো, পাবলো নেরুদা যতদিন বেঁচে ছিলেন তিনি রাজনীতি এবং কূটনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন। তাই আমরা দেখেছি পাবলো নেরুদা যতদিন বেঁচে ছিলেন তিনি এই যে দেশ চালায় যে সরকার, সেই সরকারের একজন কূটনীতিবিদের প্রয়োজন হয়, সেই কূটনীতিবিদের পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। তিনি তার জীবনে অনেক ধরনের টানাপোড়েন দেখেছেন, যেমন সোভিয়েত বিপ্লবের যে ছবি, সেই ছবি তিনি প্রত্যক্ষভাবে দেখেছেন। এছাড়াও স্পেনের যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধের ছবিও তিনি প্রত্যক্ষভাবে দেখেছেন। এছাড়াও তিনি নাৎসিবাদ প্রত্যক্ষভাবে দেখেছিলেন। এছাড়াও ভিয়েতনাম, কিউবার যে বিপ্লব, সেই বিপ্লবও তিনি প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছিলেন। বিশেষ করে স্পেনে যখন গৃহযুদ্ধ চলছিল, সেই গৃহযুদ্ধ তার মনকে এতটাই আঘাত করেছিল যে তিনি তার ভেতর থেকে ভেঙে পড়েছিলেন। এক সময় তিনি চিলির যে কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টিতে তিনি যোগদান করেছিলেন, কিন্তু চিলির যে রাষ্ট্রপতি গানজালেন্স, সেই গানজালেন্স চিলি থেকে কমিউনিস্ট পার্টিকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তাই পাবলো নেরুদাকে তিনি তখন গ্রেপ্তারির পরোয়ানা দিয়েছিলেন, অর্থাৎ তাকে গ্রেপ্তারি করার নির্দেশ দিয়েছিলেন। তখন আমরা দেখতে পাই আমাদের এই বিখ্যাত কবি পাবলো নেরুদা তার সহকর্মীদের সঙ্গে পার্বত্য পথ দিয়ে আর্জেন্টিনায় পালিয়ে গিয়েছিল। পাবলো নেরুদা যখন এক শহর থেকে অন্য শহরে পালিয়ে বেড়াতেন, তখন তার সহকর্মী বা সহযোদ্ধা হিসাবে তার স্ত্রীও তার সঙ্গে থাকতেন সব সময়। পাবলো নেরুদার স্ত্রীর নাম ছিল ডালিয়া। এই ডালিয়া তার সাথে সর্বত্র একসাথে ঘুরে বেরিয়েছিলেন। শুধু তিনি তার স্ত্রী হিসাবে তার সঙ্গে থাকতেন না, তিনি সহকর্মী, সহমর্মী হিসাবেও তার পাশে থাকতেন সব সময়। এই বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে হয়তোবা তিনি তার স্ত্রীর উদ্দেশ্যেই এই তার সঙ্গে কবিতার যে লাইনগুলি, সেই লাইনগুলি তিনি লিখেছিলেন। এবারে আমরা এই কবিতাটির প্রেক্ষাপট দেখে নিলাম, আমরা কবি সম্পর্কে সামান্য একটু জেনে নিলাম। এবার আমরা
এই কবির মানে যে লেখা তার সঙ্গে কবিতাটি, সেই কবিতাটি এবার আমরা রিডিং পড়ব এবং তার সাথে সাথে এই কবিতাটির বিষয়বস্তু আমরা জেনে নেব। চলো তাহলে রিডিং পড়ে নেই। তার সঙ্গে পাবলো নেরুদা। সময়টা খুব সুবিধের না, আমার জন্য অপেক্ষা করো। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে, মানে একে পার করতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। দেখো, এই যে 5টি লাইন আমরা পড়লাম, আমরা ভেঙে ভেঙেই আলোচনা করব। এই যে প্রথম 5টি লাইন আমরা পড়লাম, এই 5টি লাইনে কি বলতে চেয়েছে সেই জিনিসটি বা সেই বিষয়বস্তুটি আমরা আগে দেখে নেব। প্রথম এই 5টি লাইনে কবি আমাদের বলতে চেয়েছেন, এই যে একটি প্রতিকূল পরিবেশ চলছে, এই যে একটি খারাপ সময় চলছে, এই বিরুদ্ধ পরিবেশের বিরুদ্ধে আমাদের লড়াই করেই বেঁচে থাকতে হবে। যে সময়টা সংগ্রামের, সেই সময়টাতে আমাদের একা একা যুদ্ধ করে বেঁচে থাকা সম্ভব নয়। সেই সময়ে পাশে প্রয়োজন একজন সহযোদ্ধার, একজন সহকর্মীর। কারণ শত্রুর বিরুদ্ধে মোকাবিলা করার জন্য লড়াই করতে হবে আমাদের সংঘবদ্ধভাবে। তিনি বলেছেন দুজনে মিলে খুব সমঝে পার করতে হবে এই সময়টাকে, অর্থাৎ দুজনে মিলে খুব বুঝে শুনেই এই সময়টাতে পা ফেলতে হবে সামনের দিকে। নতুন যে প্রজন্ম তৈরি হয়েছে, তাদের যে দুটো হাত, সেই দুটো হাত এখনো শক্ত হয়ে ওঠেনি, তাই তার সেই ছোট্ট হাত দুটিকে কবি তার হাতে রাখতে বলেছেন। দুজনের হাতে হাত রেখে কষ্টে সৃষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে দুজন। আসলে সেই সময়টা ছিল ভীষণ কঠোর। সেই সময়টাতে উঠে দাঁড়ানোটা খুব একটা সহজ ছিল না, কিন্তু কবি মনে করেছেন এই অস্থির সময়ের মধ্যেও উঠে দাঁড়াতে হবে একে অপরের হাত ধরে। তারপর সমস্ত ব্যাপারটা বুঝে আনন্দ আহ্লাদ ইত্যাদি তারা করবেন। এবার পরবর্তী যে 3টি লাইন রয়েছে, সেই 3টি লাইন আগে আমরা পড়ে নেব। আমার আবার সেরকম এক জুড়ি, যার স্থানে অস্থানে বেচে বেচতে এসেছে, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। এবার এই 3টি লাইনের বিষয়বস্তু আমরা দেখে নেব। এই 3টি লাইনে তিনি আবার বলেছিলেন যে দেখো, আমরা আবার সেরকম জুড়ি। এখানে জুড়ি শব্দটির অর্থ হলো সাথী বা সহযোগী, তবে এখানে সহযোদ্ধাকেও বোঝানো যেতে পারে। প্রথমত দেখো, আমি একটি সাধারণ কথা তোমাদের বোঝাই। তোমার যখন সুখের দিন থাকবে, সেই সুখের দিনে তুমি তোমার পাশে অনেক লোককে পেয়ে থাকবে বা পাবে। তারা কোনো কিছু না ভেবেই তোমার সাথী হবে, সঙ্গী হবে। কিন্তু দুঃখের দিনেই সেই ব্যক্তিটি হয়তোবা সরে যাবে তোমার পাশ থেকে। তখন সেই ব্যক্তিটিকে আমরা জুড়ি বলতে পারি না। জুড়ি আমরা সেই ব্যক্তিটির সাথেই বলবো বা সেই ব্যক্তিটির সাথেই আমরা জুড়ি তখনই গণ্য করব যখন সেই ব্যক্তিটি তোমার দুঃখেও থাকবে, সুখেও তোমার সাথেই থাকবে। অর্থাৎ খারাপ সময়ে সংগ্রামেও তোমার পাশে যে ব্যক্তিটি থাকবে, তখনই তোমার এবং সেই ব্যক্তিটিকে একসাথে জুড়ি বলবে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, দেখো, সৃষ্টির সূচনা লগ্ন থেকে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল, সেই সময় থেকে মানুষকে লড়াই করতে হয়েছিল প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে। সেই সময় বন্য জীবজন্তু সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মানুষকে বাঁচতে হতো এবং সেই বাঁচতে হতো তাদের একত্রিতভাবে বা সংঘবদ্ধভাবে। তখনই মানুষ বুঝতে পেরেছিল যে বাঁচতে হলে আমাদের একসাথে বাঁচতে হবে। তাই কবি বলেছেন তারও সেরকম জুড়ি লাগবে যারা বিভিন্ন জায়গায় বেঁচে এসেছিল, যাদের শত বাধা সত্ত্বেও পাথরে ফাটলে কেউ বাসা বানাতে
আটকাতে পারেনি। এবারে আমরা তার পরবর্তী যে 3টি লাইন রয়েছে সেই 3টি লাইন আগে আমরা পড়ে নেব। সময়টা মোটেই সুবিধের না, রোসো আমার জন্য দাঁড়াও, কাকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও, যা পারো। এবারে আমরা এই 3টি লাইনের বিষয়বস্তু আবার দেখে নেব। দেখো, প্রথমেই আমি বলেছি যে এই কবিতায় এক অশান্ত সময়ের কথা বলা হয়েছে, তাই কবি এখানে বলেই দিয়েছেন যে এই সময়টা মোটেই সুবিধের না। এখানে একা চলা মানেই মৃত্যু, তাই সব সময় জুড়ি নিয়ে চলার কথা বলেছেন কবি। তিনি তাই সব সময় জুড়ি বা সাথীর জন্য অপেক্ষা করতে বলেছেন। তোমার চারপাশে যে সমস্ত অন্যায় অত্যাচার চলছে তাকে দূরে সরানোর জন্য চাই এক অদম্য মানসিকতা। তাই সাথে কিছু জিনিস নিতে বলেছেন কবি। তিনি বারবার আমাদের বলে দিয়েছেন যে সাথে ঝুড়ি শাবল নিয়ে অবশ্যই বেরোতে হবে, যেগুলি প্রকৃতপক্ষে শস্ত্রের প্রতীক হিসাবে আমরা চিনে থাকি। সময়গুলি যাতে ভালোভাবে তিনি পার করতে পারেন তার জন্য সব সময় সাথে রাখতে হবে জুতো, জামা কাপড়ের মতো নিমিত্ত যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেগুলি। দেখো, সাধারণ চোখে এগুলি দেখতে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, খুব তুচ্ছ জিনিস, কিন্তু তুচ্ছ জিনিস হলেও এগুলি কবির কাছে অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে হয়েছিল। তাই কবি বলেছেন এগুলিকে অবহেলা করা একদমই উচিত নয়। তাই নিশ্চিন্ত নিরাপদ আশ্রয় ছেড়ে প্রয়োজনীয় পোশাক আশাক নিয়ে বেরিয়ে পড়তে হবে। এবারে আমরা পরবর্তী যে 5টি লাইন রয়েছে সেই লাইনগুলো একবার পড়ে নেব। এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যও না, আমাদের দুজনের হাতগুলি লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। দেখো, এই 5টি লাইনের অর্থ এখন আমরা দেখে নেব। এই প্যারাটিতে তিনি বলতে চেয়েছিলেন এই সময়টিতে কবির কাছে মোটেই একেবারে ভাবুক হওয়ার সময় নয়, রোমান্টিক প্রেমে মত্ত হওয়ার সময়ও নয়। এই অশান্ত সময়টি, এই সময়টি ছিল বিদ্রোহের, এই সময়টি ছিল বিপ্লবের। এখানে তিনি একটি ফুলের নাম করেছিলেন, সেই ফুলের নামটি হলো কার্নেশন ফুল। এই কার্নেশন ফুল বলতে আমরা বুঝে থাকি ভূমধ্য সাগরীয় অঞ্চলে জাত গোলাপি রঙের এক ধরনের বিশেষ ফুল। ইংরেজিতে এই ফুলকে ক্লোভ পিঙ্ক ফুলও বলে থাকে। অপূর্ব সুন্দর দেখতে হয়ে থাকে এই ফুল। এই ফুলের পাপড়িগুলি হয়ে থাকে ঢেউ খেলানো। এছাড়াও মন ভোলানো সুগন্ধির জন্য বিখ্যাত এই ফুল। এই ফুলগুলি যে শুধুমাত্র পিঙ্ক কালার হয়ে থাকে সেটি নয়, পিঙ্ক কালার ছাড়াও এই ফুলগুলি বেগুনি, লাল, ম্যাজেন্ডা রঙেরও হয়ে থাকে। কবি আমাদের বলেছিলেন এখন এই ফুল নিয়ে মেতে থাকার সময় না। তাছাড়াও তিনি পরের লাইনে দেখো বলেছেন এখন মধু তালাশের সময়ও নেই। তালাশ কথাটির অর্থ হলো অনুসন্ধান করা। আমরা হিন্দিতে বলি না তালাশ করা, তো সেই তালাশ মানে অনুসন্ধান করা। অর্থাৎ তিনি বলেছেন এখন মধু সন্ধানের যে বা মধু অনুসন্ধান করারও সময় নয়। আমাদের সামনে অনেক বাধা বিপত্তি, তাই আমাদের দুজনের হাতগুলি একে অপরকে ধরে থাকতে হবে এবং সামনের যে কঠিন বাধা রয়েছে সেই কঠিন বাধাকে তুচ্ছ মনে করে আমাদের আগুন বানাতে হবে, কারণ এই আগুন হলো ধ্বংসের প্রতীক। এই আগুন সমস্ত বাধাকে অতিক্রম করতে পারে। তাই কবি বলেছেন লোভী মানুষদের যে স্বার্থপরতা রয়েছে সেই স্বার্থপরতাকে আগুনে ভস্মীভূত করে দিতে হবে। এরপরে আমরা শেষের কয়েকটি লাইন দেখে নেব। এই যে সুবিধার নয়, সময় মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের 4 হাত 4 চোখে একে জুঝবই।
এবারে আমরা এই লাস্ট 2 লাইনের অর্থ দেখে নেব। শেষ 2টি লাইনে কবি বলতে চেয়েছেন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সব সময় সাধারণ মানুষকে লড়াই করে চলতে হচ্ছে, আর একতা ছাড়া এ কাজ পুরোপুরি অসম্ভব। 4 হাত 4 চোখ একসাথে করে চলাকে কবি মানসিক দৃঢ়তার যে এক বলিষ্ঠ বন্ধন সেই কথাই এখানে বলতে চেয়েছিলেন। তিনি এই কবিতায় সব সময় যৌথভাবে লড়াই চালাতে বলেছিলেন। কবি জানেন একা লড়াই করে কখনো বিপ্লব আনা সম্ভব নয়, তাই একসঙ্গে সমাজ বদলের স্বপ্ন আমাদের দেখতে হবে। তাই কবি বলেছেন হাত ছেড়ে নয় 4 হাত এক করে আমাদের একসাথে চলতে হবে। এই কবিতাটির বিষয়বস্তু ছিল মূলত এটুকুই। এই কবিতাটির অনুবাদক হলেন শক্তি চট্টোপাধ্যায়। এবারে আমরা এই কবিতাটির কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তাহলে দেখা হবে পরবর্তীতে সাহিত্যের ইতিহাসের যে নতুন নতুন ভিডিও থাকবে সেগুলিতে। আজ তাহলে এটুকুই। সময়টা খুব সুবিধার নয়। এখানে সময় বলতে কবি বুঝিয়েছেন বিশেষ কোনো সময়কে, চলমান সময়কালকে, কবির নিজের জীবনের সময়কে, কবির প্রেমিকার কোনো সময়কে। সঠিক উত্তর চলমান সময়কালকে। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। আলোচ্য অংশের দুজন হলেন কবি ও তার প্রেমিকা, বিপ্লবের পথপ্রদর্শক ও নবীন বিপ্লবী, প্রবীণ বিপ্লবী ও তার শিষ্য, কবি ও বিপ্লব। সঠিক উত্তর বিপ্লবের পথপ্রদর্শক ও নবীন বিপ্লবী। আমরা আবার সেরকম এক জুড়ি। জুড়ি শব্দের অর্থ হল সাথী, যৌথ, জোড়া, জোটবদ্ধ। সঠিক উত্তর সাথী। যাদের বাসা বানাতে আটকায়নি, এখানে কাদের কথা বলা হয়েছে? কবি ও তার সঙ্গী নবীন বিপ্লবীদের কথা, কবির পূর্বপুরুষদের কথা, প্রাগৈতিহাসিক মানুষদের কথা, এরা সকলেই। সঠিক উত্তর প্রাগৈতিহাসিক মানুষদের কথা। কবি কাকে কি নিতে বলেছেন? শাবল, জুতো, কলসি, ঝুড়ি। সঠিক উত্তর দেখো ঝুড়ি। কবি কি পরতে বলেছেন? জুতো, কাপড় চোপড়, জামা, উত্তরীয়। সঠিক উত্তর জুতো। আমার জন্য অপেক্ষা করো। কবি এখানে কার জন্য অপেক্ষা করতে বলেছেন? কবির নিজের জন্য, প্রেমিকার জন্য, সংগ্রামী সাধারণ মানুষের জন্য, দেশের জন্য। সঠিক উত্তর সংগ্রামী সাধারণ মানুষের জন্য। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। কি পার করার কথা বলা হয়েছে? নদী, বিপন্ন সময়, দুঃসময়, কাল। সঠিক উত্তর বিপন্ন সময়। ব্যাপারটা বুঝব। কবি কোন ব্যাপারটা বোঝার কথা বলেছেন? বিপ্লব, প্রতিকূল সময়, প্রতিকূল সময়ের বিরুদ্ধে বিপ্লবের পথ রচনা, দেশের জরাজীর্ণ অবস্থা। সঠিক উত্তর প্রতিকূল সময়ের বিরুদ্ধে বিপ্লবের পথ রচনা। বেঁচে বর্তে শব্দটির অর্থ হল বেঁচে থাকা, বেঁচে থাকা ও মরে যাওয়া, বিক্রি হয়ে যাওয়া, বাঁচা মরার মাঝামাঝি জায়গায় অবস্থান করা। সঠিক উত্তর বেঁচে থাকা। রোসো শব্দটির অর্থ হল দাঁড়াও, অপেক্ষা করো, স্তব্ধ হও, এগিয়ে চলো। সঠিক উত্তর অপেক্ষা করো। কবি সঙ্গে নিতে বলেছেন ঝুড়ি, শাবল, ঝুড়ি, শাবল, জুতো, ঝুড়ি, শাবল, জুতো, কাপড় চোপড়, ঝুড়ি, শাবল, কাপড় চোপড়। সঠিক উত্তর ঝুড়ি, শাবল, কাপড় চোপড়।
অসুবিধার সময়গুলি পার হওয়ার জন্য কাকে লাগবে বলে কবি মনে করেন? কবিকে, কবির শিষ্যকে, একে অপরকে, নবজাতককে? সঠিক উত্তর একে অপরকে। কার্নেশন ফুলটি কি জাতীয় ফুল? পদ্ম জাতীয়, জবা জাতীয়, গোলাপ জাতীয়, ক্যাকটাস জাতীয় ফুল? সঠিক উত্তর জবা জাতীয়। ড্যাশ মাথা যতই উঁচু করুক, কে মাথা উঁচু করে আছে? সংগ্রামী মানুষ, অসুবিধা সৃষ্টিকারী সময়, বিপ্লবী, হিংস্র মানুষ? সঠিক উত্তর অসুবিধা সৃষ্টিকারী সময়। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। তুমি বলতে কবি এখানে বুঝিয়েছেন কবির স্ত্রীকে, কবির প্রেমিকাকে, আগামী দিনের বিপ্লবীকে, কবির বিপ্লবী সন্তানকে? সঠিক উত্তর আগামী দিনের বিপ্লবীকে। যারা স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে, কথাটির অর্থ হলো যেখানে সেখানে বিক্রি হয়ে গেছে, যেখানে সেখানে বেঁচে থেকেছে, যেখানে সেখানে গর্ত করেছে, খারাপ ও মন্দের পার্থক্য করেছে? সঠিক উত্তর যেখানে সেখানে বেঁচে থেকেছে। যাদের বাসা বানাতে আটকায়নি, তারা কোথায় বাসা বানিয়েছে? শহরে, গ্রামে, পাথরের ফাটলে, স্থানে অস্থানে? সঠিক উত্তর পাথরে ফাটলে। কাকে শব্দটির অর্থ হল কাঁধে, কোমরে, মাথায়, হাতে? সঠিক উত্তর কোমরে। কবিতাটির প্রথম স্তবকে সময় সম্পর্কে কবি বলেছেন, সময়টা খুব সুবিধের না, সময়টা মোটেই সুবিধের না, সময়টা খুবই খারাপ, সময়টা আদৌ সুবিধের নয়? সঠিক উত্তর সময়টা খুব সুবিধের না। এখন আমাদের একে অপরকে লাগবে। এখন বলতে কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের সময়, সুবিধার নয় সময়, ঘুমিয়ে থাকার সময়, ধ্বংসের সময়? সঠিক উত্তর সুবিধার নয় সময়। এখন আমাদের একে অপরকে লাগবে। কেন লাগবে? কার্নেশন ফুলের জন্য, মধু সংগ্রহের জন্য, সংসার গড়ে তোলার জন্য, আগুন বানাবার জন্য? সঠিক উত্তর আগুন বানাবার জন্য। কবিতাটির তৃতীয় স্তবকে সময় সম্পর্কে কবি বলেছেন, সময়টা খুব সুবিধের না, সময়টা মোটেই সুবিধের না, সময়টা মোটেই সুবিধের নয়, সময়টা আদৌ সুবিধার না? সঠিক উত্তর সময়টা মোটেই সুবিধের না। ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে কি লাগবে? কবিতার কথক ও সংগ্রামী মানুষের হাত, কবি ও তার প্রেমিকের হাত, পিতা ও পুত্রের হাত, পিতা ও মাতার হাত? সঠিক উত্তর কবিতার কথক ও সংগ্রামী মানুষের হাত। কবিতার শেষে কোন প্রত্যয় ধ্বনিত হয়েছে? যে কোনো প্রতিকূলতা দূর করে সংসার যাপন, যে কোনো প্রতিকূলতা দূর করে আগুন জ্বালানো, প্রতিকূল সময়ের বিরুদ্ধে যৌথ সংগ্রাম, যে কোনো উপায়ে ঈশ্বরের সান্নিধ্য লাভ? সঠিক উত্তর প্রতিকূল সময়ের বিরুদ্ধে যৌথ সংগ্রাম। তার সঙ্গে কবিতাটির অনুবাদক হলেন শক্তি চট্টোপাধ্যায়, সুনন্দন চক্রবর্তী, শঙ্খ ঘোষ, নবারুণ ভট্টাচার্য? সঠিক উত্তর শক্তি চট্টোপাধ্যায়। পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান 1961 সালে
1971 সালে, 1973 সালে, 1991 সালে। সঠিক উত্তর 1971 সালে। সমঝে শব্দটি কি জাতীয় শব্দ? নেপালি শব্দ, সংস্কৃত শব্দ, হিন্দি শব্দ, সাঁওতালি শব্দ? সঠিক উত্তর হিন্দি শব্দ। পাথরে ফাটলে কথক ও তার সঙ্গিনী কি বানাতে আটকায়নি? যুদ্ধ শিবির, উদ্যান, সেতু, বাসা? সঠিক উত্তর বাসা। বসো, আমার জন্য দাঁড়াও, কারণ সময়টা খুব সুবিধের না। সময়টা মোটেই সুবিধের না। সুবিধের নয় সময়টা, সময়টা খুব অসুবিধের। সঠিক উত্তর সময়টা মোটেই সুবিধের না। যাদের বাসা বানাতে আটকায়নি, কোথায় বাসা বানাতে আটকায়নি? বন্ধুর উপত্যকায়, দুর্গম অরণ্যে, পাথরে ফাটলে, জনহীন মরুভূমিতে? সঠিক উত্তর পাথরে ফাটলে। জড়ি শব্দটির একটি সমার্থক শব্দ হলো একত্রিত, জোড়া, যুক্ত, দোসর? সঠিক উত্তর দোসর। ব্যাপারটা বুঝবো, কোন ব্যাপারটি বোঝার কথা বলা হয়েছে? অস্থির সময়ের কথা, দেশের গোপন কোনো তথ্য, আসন্ন যুদ্ধের কথা, পরিস্থিতি শান্ত হয়ে যাওয়ার কথা? সঠিক উত্তর অস্থির সময়ের কথা। কষ্টে সৃষ্টেও কবি কথক কি করবেন বলে জানিয়েছেন? উঠে দাঁড়াবেন, পথ হাঁটবেন, কলম ধরবেন, যুদ্ধে যাবেন? সঠিক উত্তর উঠে দাঁড়াবেন। আমার হাতে রাখো, কি রাখার কথা বলা হয়েছে? হাত, গোলাপ, চাবুক, বন্দুক? সঠিক উত্তর হাত। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। সমঝে শব্দটির অর্থ কি? বুঝে শুনে, ধীরে ধীরে, বিবাদ করে, হাত ধরে? সঠিক উত্তর বুঝে শুনে। পাবলো নেরুদার জন্ম 1904 সালে, 1924 সালে, 1936 সালে, 1910 সালে? সঠিক উত্তর 1904 সালে। তার সঙ্গে কবিতাটি মূল কোন ভাষায় লেখা? স্প্যানিশ, ফার্সি, রাশিয়ান, চিলিয়ান? সঠিক উত্তর স্প্যানিশ। খুব সমঝে একে পার করতে হবে। কারা পার করবে? কথক ও তার সঙ্গিনী, কথক ও তার ভ্রাতা, কথক ও তার পিতামাতা, কথক ও তার বন্ধুরা? সঠিক উত্তর কথক ও তার সঙ্গিনী। খুব সমঝে একে পার করতে হবে। পার শব্দটির একটি প্রতিশব্দ হলো উত্তীর্ণ, অতিক্রম, পরিত্রাণ, উদ্ধার? সঠিক উত্তর অতিক্রম। ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কে হাত রাখবে? কথকের শিশুপুত্র, কথকের প্রেমিকা, কথকের সহপাঠী, রাস্তার দুস্থ বালক? সঠিক উত্তর কথকের প্রেমিকা। ড্যাশ উঠে দাঁড়াবো, কবি কথক কিভাবে উঠে দাঁড়াবেন? অবলীলায়, আহ্লাদিত হয়ে, কষ্টে সৃষ্টে, ধীরে ধীরে? সঠিক উত্তর আহ্লাদিত হয়ে। ব্যাপারটা বুঝবো, ব্যাপারটা বুঝে কবি কথক কি করতে চেয়েছেন? উৎসব করতে, আহ্লাদ করতে, পদক্ষেপ নিতে, আত্মগোপন করতে? সঠিক উত্তর আহ্লাদ করতে।
আমরা আবার সেরকম এক জুড়ি। এই জুড়ি কিরকম? এই জুড়ি স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে। এই জুড়ি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই জুড়ি বড় নির্বিকার। এই জুড়ি বড় হুজুগে। সঠিক উত্তর, এই জুড়ি স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে। স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে কারা? কথকের বাবা মা, কথক ও তার সহপাঠীরা, কথক ও তার সঙ্গিনী, কথক ও তার সহোদর। সঠিক উত্তর, কথক ও তার সঙ্গিনী। পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি, কাদের? যাযাবর এক জাতির, পররাজ্য আক্রমণকারীদের, কবি কথক ও তার সঙ্গিনীর, উদ্বাস্তুদের। সঠিক উত্তর, কবি কথক ও তার সঙ্গিনীর।